খান কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আমরা জি খুবই ভালো আনন্দিত আছি। আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, প্লিজ। থ্যাংক ইউ। দর্শক, একত্রে বেশ কিছু ট্যালেন্ট হওয়া এ কিন্তু বড় রেয়ার, খুব কম দেখা যায়। এমনকি দুটো প্রতিভা নিয়ে জীবন চলার পথটা খুব কম চোখে পড়ে। আজকে যিনি আমাদের অতিথি, ঝুমু খান, উনি, আমরা তাকে চিনেছি, জেনেছি। ঝুমু খান একজন শিল্পী, পরবর্তীতে উনি কিন্তু একজন অত্যন্ত প্রয়োজনীয় ডাক্তারি পেশায় চলে আসেন। লেজার ট্রিটমেন্টে উনি বাংলাদেশে প্রথম, এবং আজকে শুনব তার এই জীবন চলার পথের কাহিনী। আপনার বাবা তো একজন খুবই নামকরা মানুষ, এক সময় ডার্ক সাইডের প্রডিউসার জাহাঙ্গীর খান সাহেব। ওনার অনেক চমৎকার চমৎকার ছবি বাংলাদেশের দর্শকরা দেখেছেন। জি। সেই যোগ্য পিতার সন্তান আপনি। আপনাকে আমরা শুরু করব আরেকভাবে। লেজার যখন আসলো, এর প্রয়োজন তখন কতটুকু আপনি অনুভব করেছিলেন, এবং এ কাজ করতে গিয়ে আপনার কতটুকু হৃদয়ে আনন্দ দিয়েছিল? লেজারটা না অনেক প্রয়োজনীয় একটা জিনিস, বাট 2004-এ যখন আমরা এনেছি ওই মুহূর্তে কিন্তু বোঝা যায়নি যে এটা এখন একটা অতি প্রয়োজনীয় ট্রিটমেন্ট অনুষঙ্গ হয়ে দাঁড়াবে। এটার ব্যাকগ্রাউন্ডে একটা ছোট গল্প আছে। আমি এমবিবিএস পাশ করেছি ঢাকা মেডিকেল থেকে। এরপর আমার কাজ করার সুযোগ হয়েছে প্রফেসর কবির চৌধুরীর সাথে, MU কবির চৌধুরী, এক লেজেন্ডারি ডার্মাটোলজিস্ট। তা ওনার ক্লিনিকে আমরা অনেক অ্যাস্থেটিক ট্রিটমেন্টও করতাম, যার মধ্যে একটা ছিল ইলেকট্রোলাইসিস, মেয়েদের আনওয়ান্টেড হেয়ার রিমুভালের ট্রিটমেন্ট। সো যেহেতু পেশেন্টরা মেয়ে ডক্টররা এটা কমফোর্টেবলি পেশেন্টদেরকে করে থাকেন। সো যখন আমরা এই ট্রিটমেন্টটা করতাম, আমাদের ওই সময় কিন্তু সানন্দা বলে একটা ম্যাগাজিন আছে যেটা কলকাতা থেকে আসতো, ওটা খুব জনপ্রিয়, এবং ওখানে হেলথ টিপসের মধ্যে সবসময় এরকম থাকতো যে এরকম আমার মুখে লোম হয়েছে বা শরীর এখানে একটু বেশি লোম, এটা কি করব, তো ইলেকট্রোলাইসিস করে ফেলুন এরকম। তা ইলেকট্রোলাইসিস যখন করতে গেলাম, দেখা গেল যে এটা না অত স্বাচ্ছন্দ্য দেয় না পেশেন্টকে, কোয়াইট পেইনফুল, এবং রেজাল্টটাও ভাবে আসে না। তখন আমি জানলাম যে লেজার দিয়ে এটা খুব ভালো ট্রিটমেন্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো এখনও আমাদের উপমহাদেশে আসেনি দেখে জনপ্রিয় হয়নি। সো তখন মনে হলো যে এরকম একটা কিছু আছে, আমরা আনছি না কেন। আমার হাজব্যান্ড ডক্টর সামনুন ইফতাহ, উনি মেডিসিন স্পেশালিস্ট। তা উনার সাথে একদিন এরকম কথা বলছিলাম যে এরকম যে লেজার নিয়ে এগুলো কাজ হয়, বাট এগুলো যেমন বাংলাদেশে আসাটা কেমন হবে এরকম। 2002-তে আমরা দেখলাম যে এগুলো অনেক এক্সপেন্সিভ মেশিন, সো ব্যাংকের লোন ছাড়া এটা আগানো খুব কঠিন হবে। ব্যাংকে অ্যাপ্রোচ করা হলো, ব্যাংক থেকে বলা হলো যে ডাক্তাররা বিজনেসম্যান হিসেবে খুবই খারাপ, সুতরাং ব্যাংক লোন এরকম বড় অ্যামাউন্টের পাওয়া কঠিন। ল্যান্ডের এগেইনস্টে টাকাটা নিতে হলো, যে সেই সময় 2 crore মতো একটা বড় অ্যামাউন্ট 2002-র দিকে। আমরা শুরু করলাম, এবং আমরা জানি না যে এটা কতটা জনপ্রিয় হবে, আমাদের এটা উঠে আসবে কিনা টাকা, অনেক রকম ব্যাপার তো বিজনেসের সাথে। তো যখন এটা শুরু হলো, আমরা ডার্মাটোলজি বেসড ক্লিনিক স্টার্ট করেছিলাম। ইটস নট অনলি অ্যাবাউট লেজার হেয়ার রিমুভাল, এখানে অ্যাকনি ট্রিটমেন্ট ছিল, জন্মদাগের ট্রিটমেন্ট ছিল, দাগের ট্রিটমেন্ট ছিল, অনেক কিছু নিয়ে, এবং অ্যান্টি এজিংও ছিল। এবং আমরা 2002 থেকে আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু করেছিলাম, বাট 4-এ গিয়ে আমরা ক্লিনিক সেট আপ করে সাকসেসফুলি রান করা শুরু করলাম। অত স্মুথ ছিল না শুরুতে, বাট হয়ে গেছে। মানুষ আমাদেরকে ট্রাস্ট করেছে, আমাদের কাছে এসেছে, এবং যারা এসেছে তারা ভালো রেজাল্ট নিয়ে গেছে, এবং ওই পেশেন্ট পুলরাই পরবর্তীতে আমাদেরকে নতুন পেশেন্ট। আচ্ছা, আমরা যদি এভাবে একটু প্রশ্ন করি, সেটা জানার খাতিরে, শুধুমাত্র জানার জন্যে, যে স্কিনের উপরে যে কাজগুলো করা হয়, সেই ট্রিটমেন্টগুলো কি ব্যয়বহুল? এটা কি সবার জন্য সম্ভব, না এটা সবার জন্য সম্ভব পর্যায়ে আনা যাবে কি? জিনিসগুলোকে আমরা সবার জন্য সম্ভব পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আসলে আমরা তো
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ট্রিটমেন্টগুলো করে থাকি, সুতরাং পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি তো একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এটা এরকম যে বাইরে যেরকম দেখা যায় এ ধরনের ট্রিটমেন্টগুলো অনেক রিচ পিপলরা অ্যাভেইল করে, কিন্তু বাংলাদেশে দেখা যায় সব ধরনের জনগণই কিন্তু অ্যাভেইল করছে। ইটস নট যে আমরা বাড়িধারায় আমাদের ক্লিনিকটা স্টার্ট করেছিলাম প্রথমে, এখন গুলশানে এবং ধানমন্ডিতে এটা আমরা শিফট করে নিয়ে গেছি। বাট বাড়িধারা মানেই যে শুধু বাড়িধারার এলিট সোসাইটি এসেছিল তা না, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও মানুষ এসেছে যাদের এই ট্রিটমেন্টটা দরকার ছিল। কারণ এই ট্রিটমেন্টগুলো যেমন একটা জন্মদাগ, একটা মেয়ের লাইফে একটা অভিশাপের মতো। যে গ্রামে থাকে সে জানে যে এটা নিয়ে তার কত রকম ট্যাবু ফেস করতে হয়, সোশ্যাল ট্যাবু। তা ও যখন এই ট্রিটমেন্টটা বাংলাদেশে পাচ্ছে, ওর কিন্তু কষ্ট অনেক কমে যাচ্ছে। কারণ এটা হয়তো তার থাইল্যান্ড গিয়ে করতে হতো, সিঙ্গাপুর গিয়ে করতে হতো, যেটা সে কখনো স্বপ্নেই দেখতে পারেনি। সো অ্যাটলিস্ট একটা বড় খরচ কিন্তু বেঁচে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে ট্রিটমেন্টটা যদি আমি 5,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে সেশন ওয়াইজ আমি দিতে পারি, যেটা বাইরে হয়তো 5 লাখ টাকায় করছে বাইরের দেশে। হ্যাঁ, বাইরের দেশে। ব্যাপ্তি কতটুকু বাংলাদেশে? ব্যাপ্তি আসলে আমি দুটো ক্লিনিকের মধ্যে আছি এখনো, ধানমন্ডি এবং গুলশান। বাট দেখা যাচ্ছে যে পেশেন্টের যে চাহিদা, হ্যাঁ, মানুষ চাচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ি। আমরা বাংলাদেশে কিন্তু সব কিছু সেন্ট্রালাইজড চিন্তা করি, যে সবই ঢাকা কেন্দ্রিক, কিন্তু ডিসেন্ট্রালাইজ করাটা কিন্তু চিন্তা করি না, যে অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে এই সেবাগুলোকে ছড়িয়ে দেওয়া। বাট ইন্টারেস্টিংলি ডার্মাটোলজি ফিল্ডটা 2000-এর দিকে পুরোটাই মেল ডমিনেটেড এরিয়া ছিল। বাট আমি যখন ক্লিনিক স্টার্ট করেছি, এর 5 বছরের মধ্যে দেখা গেল যে এত ফিমেলরা এগিয়ে এসেছে। এখন অনেক অনেক ক্লিনিক কিন্তু হয়েছে লেজার বেসড, এবং এগুলোর মধ্যে আপনি দেখবেন যে ডার্মাটোলজিস্টের ম্যাক্সিমামই মহিলা। অপূর্ব। দর্শকবৃন্দ, আপনারা তো শুনলেন ডক্টর ঝুমু খানের কথা। আজকের এই চিকিৎসা কতটুকু গ্রহণযোগ্য, মানুষের আওতার মধ্যে নিয়ে আসার চেষ্টা, সব কিছু মিলে আমার মনে হয় এটি চমৎকার একটি ব্যাপার ঘটে গেছে, এবং আমরা আশা করব এর অনেক বেশি ব্যাপ্তি হবে। আচ্ছা, আপনাকে আমি আপনি তো গান করতেন, করেনও, আপনি গান জানেন, কিন্তু ইদানিং আপনি গান করতে চান না কেন? আমি আসলে ওই 6 বছর বয়স থেকে গান শুরু করেছিলাম। আমার গানের স্যার এসে আমাকে গান শিখিয়েছেন হারমোনিয়াম বাজিয়ে। এরপর লাকিলি আমি বিটিভিতে, রেডিওতে বাচ্চাদের অনুষ্ঠান করতে 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 একসময় হঠাৎ করে বড়দের অনুষ্ঠানেও গান গাওয়া শুরু করেছি। সো আমি সবসময় গানের মধ্যেই ছিলাম। বাট আমার কাছে মনে হয় কি, আমার পেশাটাকে আমি বেশি ফোকাস করতে ভালোবাসি। এখন কেন জানি আমি নতুন নতুন চ্যালেঞ্জ অনুভব করি অনেক কিছু নিয়ে, সেই কারণেই হয়তো গান থেকে সরে আসা। আরেকটা জিনিস হচ্ছে কি, এত নতুন নতুন শিল্পী আসছে যারা এত ভালো গান করে, ওদের গান শোনার পর মনে হয় যে ওদেরই গান শুনি। এখন মানে শিল্পী থেকে অনেকটা শ্রোতার পর্যায়ে চলে এসেছি। আপনি ব্যস্ততার কারণে যেটাই হোক গান থেকে সরে আছেন, আমরা এটা কখনো ভাববো না আপনি গান থেকে একেবারে চলে এসছেন। অবশ্যই কামনা করব কখনো কখনো গাবেন, এটাই কামনা করব। মানুষের সেবা করছেন, এটা তো হবেই। আচ্ছা, আজকে যাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে শহীদ মাহমুদ একজন ভালো সঙ্গীত পরিচালক, বহুদিন থেকে আমাদের দেশে তার পদচারণা, প্রায় 30 বছর। শাকিল দেখছেন নবযাত্রা, এরপর মেহেদি বাপুর। আমি জানি আপনার খুব প্রিয় একটি গান মামুনিয়া, চলেন আমি একটুখানি গান, অল্প একটু করি। অসীম সৌভাগ্য, আমার প্রিয় গান। মামুনিয়ার যিনি গায়ক, তার সামনে এবং তার সাথে গান করার সুযোগ, এটা একটা বিরাট বিরাট সৌভাগ্য। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া বিড়ালে ছাতা তারে গান্দানা তারে 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 না গারি সারি ভাটিয়ালি যা খুশি গানেতে যা
কে বললো যে আপনি গান গাবেন না, গানটা আপনার অসুবিধা? কই, খুব সুন্দর তো গেয়ে গেলেন। ও দেখলেন তো, ধন্যবাদ। আপনি আসলেও ভালো গান করেন। এই চলার পথে কোনো স্মরণীয় ঘটনা আছে কি? অবশ্যই আছে। আমি যখন মেডিকেলে পড়ি ফার্স্ট ইয়ারে, ওই যে একটা নাম দেওয়া হয় না যে নতুন স্টুডেন্টরা আসলে, তখন আমার নাম দেওয়া হলো বিল্লি। আমি জানি না কেন আমার চেহারা নাকি বিড়ালের মতো, এবং আমি সবসময় নাকি মামুনিয়া গানটা গাই, অনেক বেশি পছন্দের গান, সেই জন্য আমাকে বিল্লি বিল্লি ডাকা হতো। এবং আমরা যখন ক্লাসরুমে ঢুকতাম, আমি যখন ঢুকতাম তখন আমাদের হল জুড়ে যারা লেকচার থিয়েটারে বসা সবাই মিয়াও 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 করে ডাকা শুরু করতো, তো যতক্ষণ না আমি এরকম করে কুর্নিশ করতাম। চমৎকার, চমৎকার অনুভূতিটি। আসলে এটা আপনার যতটা ভালো লাগছে তার থেকে ভালো লাগছে আমার বেশি। আমি আপনার অনেক কিছুই জানি, এটা জানতাম না। এটি স্মৃতির মণিকোঠা থেকে গেল। বাংলাদেশে আপনার বাবার যে ছবিগুলা, অসম্ভব অসম্ভব, খুব ক্লাসিক মুভিগুলা, এই মুভি থেকে যে কোনো একটি গানের নাম বলবেন, আপনার মন কেড়ে নেয়। বিমূর্ত এই রাত্রি আমার, ভেরি গুড। নেক্সট। চেনা চেনা লাগে তবু আছে না, সূর্যকন্যার গান। ফোকের উপরে? ফোকের পর চুল ধৈর্য না খোপা খুলে যাবে হে নাগর, নয়নমণি ছবির গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নানি গো নানি। নানি গো নানি, হয়ে যাক না। নানি গো নানি তোরে আমারে নিলইয়া যাবি ভাই সাহেবের বাড়ি, আমারে নিলইয়া যাবি ভাই সাহেবের বাড়ি। নানি গো নানি বলি যে আমি আমারে নিলইয়া যাবি ভাই সাহেবের বাড়ি। আমার নিলইয়া যাইবা ভাই সাহেবের বাড়ি। এই শেকরের গানগুলা যখনই আসে তখন কিন্তু আমার অন্তত বুকটা ভরে যায়, কারণ একসময় পথে ঘাটে সব জায়গায় এই গানগুলা চলতো। ফিরোজ শাহের কথা খুব মনে পড়ে, ও খুব গাইতো গানটা। তো ওকে জিজ্ঞেস করেছিলাম, ভাই তোর এত ভালো লাগে কেন? ও বললো, লাগবে না কেন বল তুই, যে গানগুলি মানুষের মুখে মুখে ফিরে, এখন এগুলো অনেকে শুনতে চায় না, সমাজ কেমন জানি অ্যাডভান্স চলে, আমি গাবো, আরো বেশি করে গাবো। ওনার বাসা আমাদের বাসার একদম সামনে ছিল, এবং ও, আমি ছোটবেলায় খুব ইন্টারেস্ট নিয়ে ওনাকে দেখতাম, যে এই ভদ্রলোককে আমি টিভিতে গান গাইতে দেখেছি, এবং আমি অনেক ছোট তখন। সো আমার ওই স্মৃতিগুলো আছে এখনো, ফিরোজ শাহের স্মৃতি। আপনি যে গাইলেন এটা সত্যি ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। জি। আচ্ছা, এবার সরাসরি আমরা একটি কাজ করতে যাচ্ছি জি। ছোট আকারে। আপনি স্ক্রিনে বলবেন যারা লেজার ট্রিটমেন্টের মুখোমুখি হচ্ছে, সে স্কিন হতে পারে যে কোনো কিছু, তাদের জন্য সতর্কতামূলক কোনো উপদেশ থাকলে প্লিজ অন টু দ্য ক্যামেরা। আচ্ছা, সতর্কতামূলক উপদেশ হচ্ছে যে যখনই আমরা কোনো ট্রিটমেন্ট, অ্যাসথেটিক ট্রিটমেন্ট চাই, আমরা অনেক কিছু আশা করি, অনেক রকম কাল্পনিক আশা আমাদের থাকে। মনে করতে হবে এটা একটা আধুনিক ট্রিটমেন্ট, যেটা আপনার সমস্যাগুলো সমাধান এনে দেবে, কিন্তু সমস্যাগুলো যেন না আসে সেজন্য লাইফস্টাইল মডিফিকেশন নাম্বার 1, একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, তারপর নিউট্রিশন, এগুলোর ভ্যালু করা, এবং মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে মন থেকে আমি যত পজিটিভ থাকবো, আমাকে আমি যত পজিটিভলি নেব, আমাকে আল্লাহ যা দিয়েছেন সেগুলোকে আমি যখন ভ্যালু করব, মূল্যায়ন করব, তখন কিন্তু আমার ট্রিটমেন্টটা অনেক বেশি পারফেক্ট হবে। এবং যদি কোনো সমস্যা থাকে, ওটা সমাধানের জন্য আমরা আছি, আমাদের কাছে আসবেন, এবং আমরা আমাদের সর্বাত্মকরণের চেষ্টা করব আপনাকে কাঙ্ক্ষিত রেজাল্ট দিতে। বাট মনে রাখতে হবে সব কিছুর উপরে হচ্ছে সুন্দর, ডিসিপ্লিনড এবং পজিটিভ লাইফস্টাইল। চমৎকার, চমৎকার। দর্শকবৃন্দ শুনলেন তো, আশা করি আপনারা সবাই এই উপদেশগুলি চেষ্টা করবেন অক্ষরে অক্ষরে মনে রাখতে। পালন তার পরে, মনে রাখলেই পালন একসময় আসবে। এবং এই সমস্ত সুন্দর কথা আজকে ওনার মুখ থেকে আমরা শুনলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার সাথে আমার শেষ একটি জিজ্ঞাসা বলেন, জানার ইচ্ছা বলেন, যেটাই ভবিষ্যতে আপনার এই লেজার ট্রিটমেন্টের উপরে বাংলাদেশের জন্য আপনার পক্ষ থেকে পরিকল্পনাটা কি? আমার আসলে অনেক পরিকল্পনা আছে, কারণ আমি দেখছি তো অনেক অনেক লেজার ক্লিনিক হচ্ছে। আমি যখন 2004-এ শুরু করেছি, প্লাস প্রায় 7 বছর আমি একা ফিল্ডে ছিলাম। এরপর
আমি দেখেছি অনেকেই অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে, ট্রিটমেন্ট শুরু করেছে। কেউ ভালোভাবে ট্রেন, কেউ কেউ আছেন যে ট্রেন্ডই না, কিন্তু ভাবছেন যে জিনিসটা খুব সহজ, আসলে তা না। সুতরাং আমি চাই একটা খুব ভালো টিমকে তৈরি করা, যারা ওই যে ডিসেন্ট্রালাইজ হয়ে সারা বাংলাদেশে এই ট্রিটমেন্টগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে দিতে পারবে। যেটা হচ্ছে যে লেজারকে অনেকে মনে করছে যে খুব সহজ, অনেক বিউটিশিয়ান, ইভেন বিউটিশিয়ানও না এরকম অনেকে কিন্তু করছে, যে নিউ মার্কেটে এরকম এরকম আমরা দেখি অ্যাড। এটা একদমই ঠিক না। এটা অ্যাটলিস্ট এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এটার জন্য। এবং এটার পেছনে আমার তো শুধু এমবিবিএস না, এমবিবিএসের পরে আমি ইউকে থেকে ডার্মাটোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করেছি, জার্মানি থেকে অ্যান্টি এজিং রিজেনারেটিভ মেডিসিন পড়েছি। তারপর কিন্তু এই কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি। এবং জিনিসটার পেছনে শুধু অ্যাস্থেটিক্স না, ডার্মাটোলজিও আছে। সুতরাং বিষয়ের গভীরে গেলে কাজগুলো অনেক ভালোভাবে করা যাবে। এই 27 বছরের আমার মেডিকেল জার্নিতে আমি যতটুকু শিখেছি, আমি চাই এখন আমার নেক্সট জেনারেশনকে এগুলো শিখাতে এবং তাদেরকে তৈরি করতে, যেন তারা এন্টারপ্রেনার হিসেবে এবং ডাক্তার হিসেবে দুভাবেই সাফল্যের সাথে এগিয়ে যেতে পারে। এবং আমি মনে করব এটা আমার সবচেয়ে বড় সাফল্য হবে। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, শুধু টেকনোলজি সব কিছু কিন্তু নয়। টেকনোলজি দরকার, মেশিনারিজ দরকার, কিন্তু মানুষ দরকার। যেমন এটা এমন মানুষ আপনার মতো আসুক, যার আশা ভরসা চিন্তা ভাবনা, আগামী দিনের চিকিৎসার উৎস কি করা যায়, এই যে ভাবনাগুলো, এই ভাবনা যার মধ্যে থাকবে না, সেখানে টেকনিক্যালি উন্নতি করেই বা আমি কি করব। আমি আশা করব আপনার মতো মন মানসিকতা নিয়ে যেন আমরা এগোতে পারি। এখানে আমি একটু ট্যাগ করতে পারি কিছু। প্লিজ। এই যেমন আমার সামনে যিনি বসে আছেন, বাংলাদেশের সঙ্গীত জগতের একজন লেজেন্ড, যাকে আমরা যুগের পর যুগ একই রকম দেখছি। এবং কিভাবে এটা সম্ভব হলো, সেটা হচ্ছে আপনার অর্গানাইজ ডিসিপ্লিন লাইফস্টাইল। আপনি যে এখন এত জনপ্রিয়তার শীর্ষে থাকার পর এই যে একদম গ্রামে চলে গেছেন, অর্গানিক খাচ্ছেন, অর্গানিক লাইফ লিড করছেন, একটা সিম্পলিসিটি আপনার জীবনে, এগুলো আপনাকে কিন্তু অনেক ইয়াং করেছে এবং আপনি একজন পজিটিভ মানুষ এসব কারণে। সো আমি মনে করি যে আমাদের যে সামনের জেনারেশন আছে বা আমাদের পিছনের জেনারেশন, যারা আমাদের বাবা মা, ওনাদের জেনারেশনে, সবার কাছে আপনি একজন মাইল ফলক, যে আপনার লাইফস্টাইলটা অন্তত সবাই মনে ধারণ করুক, যে জীবনে না অনেক বেশি ছুটে চলাটাই সাফল্য না, জীবনটাকে উপভোগ করা, শান্তিতে থাকা, পজিটিভ থাকা, এটাও সাফল্য। এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলবো সব কথার একটি কথা, আমরা দর্শকবৃন্দ আরও ঝুমু খান চাই, শুধু একজন দিয়ে হবে না। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক আপনার প্রতি রইল আমাদের ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। দর্শকবৃন্দরা, আপনারা দেখলেন তো ঝুমু খান তার জীবনের প্রত্যাশা নিয়ে যে কথাগুলো বলল, অভাবনীয়। এমন কথা সহজেও মানুষ বলতে চায় না, পারে না বা বলে না। দর্শকবৃন্দ, আপনাদের প্রতি আমার প্রত্যাশা, আপনারা দোয়া করবেন যেন এইরকম মানুষ, এইরকম ঝুমু খান আমাদের সমাজে আসে। রইল আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা।